নমস্কার বন্ধুরা, আমি শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও হাজির হলাম একটি পর্ব গল্প নিয়ে। আজকের গল্প রাজনীতির রংমহল। গল্পটি পর্ব হিসেবেই আপলোড করা হবে। তোমরা যদি কেউ পর্ব গল্প শুনতে পছন্দ না করো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আশা করছি গল্পটা শুনতে তোমাদের ভালো লাগবে। চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প। সিমরান মিমের কলমে লেখা রাজনীতির রংমহল। এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছে করছে। ইউনো, তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও দেখি। ওয়েট করছি আমি। স্ক্রিনের উপর জল করা বার্তাটি পড়তেই মাথা ঘুরে গেল পাভেল সিকদারের। হাত পায়ে যেন ঘাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল। তারপর আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, ভাই, একদিনেই দুটো গুড নিউজ। হ্যাঁ, আমি তো হার্ট ফেল করব। বলেই ফোনটা পরশ সিকদারের সামনে ধরল। স্ক্রিনের বার্তাটা পড়তেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পরশ। বার কয়েক সেক্রেটারি রূপে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকে তাকালো। এরই মধ্যে পুনরায় একই নাম্বার থেকে আবারও মেসেজ আসলো, এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। এক্ষুনি ফোন দিন, নইলে কিন্তু আমার বাচ্চাকে কোলে নিতে দিব না। হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তার পাশেই অবস্থানরত অনুষ্ঠানের পরিচালক সামিউল সাফির হাতে মাইক্রোফোন দিয়ে ছোট আওয়াজে বলল, তোমরা কন্টিনিউ করো। পাভেলের হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে ত্রস্ত পায়ে স্টেজ থেকে নেমে যায় পরশ সিকদার। কৌতূহল দমাতে না পেরে পাভেলও ছোট পিছু পরশের। স্টেজের ডান দিকে প্রায় 32 হাত দূরে ছোট্ট একটা নিম গাছ। আপাতত ওই জনশূন্য জায়গাটায় গিয়ে দাঁড়ালো পরশ। ইতিমধ্যে পাভেলও ছুটে এসেছে। হাত পাঁচেক দূরে 3 জন বডিগার্ড আসতেই পরশ হাত দিয়ে ইশারা করে থামতে বলল। ব্যাস, সেখানেই দাঁড়িয়ে পড়ল তারা। অনুষ্ঠানে এখনো বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে সামিউল সাফি। হাতের ফোনের লকটা খুলে কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকালো পরশ। মস্তিষ্কে বার কয়েক চাপ দেওয়ার পরেও এই নাম্বারটা অচেনাই লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ার দরুন মাত্র 4 জনের মতনই এই নাম্বারটা জানে। সেখানে হঠাৎ এইরকম একটা মেসেজ আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি রং নাম্বার? ব্রু কুচকে এইসব ভাবতেই পাভেলের দিকে তাকালো পরশ। 3 বছরের ছোট্ট ভাইটা মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হলে এতক্ষণে বিশাল কেলেঙ্কারি বাজিয়ে ফেলতো এই পাভেল। আর যাই হোক, পাভেলের সামনেই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবে এই অচেনা নাম্বারটিতে কল করলো পরশ। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যেই আনন্দ উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো রণক্ষেত্রে। হাজার হাজার মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারিদিকে ধোঁয়া, পালি, লোকজনের ছুটোছুটি দেখে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল পরশ। এরই মধ্যে শখানেক গাড়িতে হাজির হলো ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস, বম ডিটেক্টর ফোর্স এবং আরও নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। পরশ পাথর হয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে সে বক্তৃতা দিচ্ছিল, তারই নিচে লুকানো ছিল ছোট্ট টাইম বমটি। অত্যন্ত ছোট হলেও বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়েছে স্টেজে, এবং তার আশেপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। সব থেকে বাজেভাবে আহত হয়েছে অনর্গল বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের পরিচালক শামিউল সামি। ইতোমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা নানাভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছেন আসল সত্য। এটা তারা না বললেও সাধারণ চুনোপুটিরাও বুঝবে এই আক্রমণের কারণ।
দীর্ঘ অনেক মাস ধরে নানা মিছিল মিটিংয়ের পরে আজকের সংসদ নির্বাচনের বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন পরশ শিকদার। কৈশোর থেকেই বলিষ্ঠ ভাষণ, দুঃসাহস এবং বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি একটা আমূল ঝোঁক আছে তার। সেই ঝোঁককে কেন্দ্র করেই পড়ালেখা শেষ হওয়ার পরে আর চাকরিতে মনোনিবেশ করেননি সে, যুক্ত হয়েছে এই রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছরের এই টকবগে যুবক জনসাধারণের বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোটে জয়লাভ করার পরেই দলেরই সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এই নির্বাচনী মাঠে। সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্যই হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটা করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া তো কারোর উপর আঙুল তোলা তো উচিত হবে না, এটা ভেবেই দলের সমস্ত সদস্যদের চুপ থাকার হুমকি দিয়েছে পরশ। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টকবকে যুবক নিজেদেরকে সামলে রাখছে শুধুমাত্র পরশের কথায়, নইলে এতক্ষণে বিরোধী দলের নেতা শোভাম সর্দারের লোকের উপর ঝাঁপিয়ে পড়তো মর্মান্তিকভাবে। সারাদিন হাসপাতাল, প্রেস কনফারেন্স, মিডিয়া অফিস এইসবে দৌড়দৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছে পরশ। বাড়ি থেকে লাগাতার কল আসছে একের পর এক। সমস্ত ঝামেলা মিটিয়ে দলের সমস্ত লোকেদের বুঝিয়ে শান্ত করে বাড়ি ফিরল পরশ। এই সমস্ত সময়টা ভাইকে এক চুলও ছাড়েনি পাভেল, ছায়ার মতো সর্বক্ষণ পাশে রয়েছে। রাত 11টা, গোসল সেরে ডাইনিং এ বসে সবে মাত্র ভাতের একটা ডলা মুখে দিয়েছে। সারা দিনের ক্লান্তি, ঝামেলা, ছুটোছুটিতে পাভেল একরকম ভুলেই গিয়েছিল ফোনের মেসেজের কথা। মাথায় আসতেই খাওয়া ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, ভাবিকে তো কংগ্রাচুলেশনস করা হয়নি, ফোন দিয়েছিলি তারপরে? এত বড় একটা সুখবর জানালো তোকে। স্তব্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেলের মুখের দিকে। যতই সে পরেশকে ভয় পাক, কিন্তু বাড়ির ভেতর ঢুকলেই একে একে যত রকম কথা বলে পরিবারের থেকে বকা খাওয়ানো যায় সে ব্যাপারে মশগুল থাকে সে। বাড়িতে এলে যেন চিরশত্রু হয়ে যায় পরশ। ডাইনিং টেবিলে থাকা প্রত্যেকটা মানুষ নীরব হয়ে তাকিয়ে আছে পাভেলের মুখের দিকে। ভাতে তরকারি দিতে দিতে ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে পিয়াসা শিকদার শুধালেন, কোন ভাবি, কি সুখবর? পাভেল যেন হাতে চাঁদ পেয়ে বসলো। সে তো চাইছিলই এটা, যাতে কেউ একজন তাকে জিজ্ঞাসা করুক আর সে গড় গড় করে সারাদিনের পেটে পচানো কথাগুলো উপড়ে দিতে পারে। মুরগির লেগ পিসে কামড় দিয়ে বেশ আয়েশ করে তাকালো পরেশের দিকে। ভাই তার শান্তভাবে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। হয়তো সে বুঝতে পেরেই গিয়েছে কথাটা আর কোনোভাবে তার একার মধ্যে থাকবে না। আসলে মা, হয়েছে কি জানো? আমিও বা কি বলি, তুমি কিভাবেই জানবা? 24 ঘন্টা ওর সাথে আমি থাকি, সেই আমিই জানি না, আর তুমি তো বাদ দাও। ঘটনাটা হচ্ছে, আজকে একই দিনে 2টা গুড নিউজ পেয়ে বেশ স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। ঝামেলাটা না বাঁধলে ঘটনাটা আরো আগেই জানতে পারতাম। ধমক মেরে বসলেন মহিউদ্দিন শিকদার। খেতে খেতে বললেন, তোমাকে এত সাজিয়ে উপস্থাপন করতে কেউ তো বলেনি, ঘটনাটা কি সেটাই বলো। পাভেল, আহা আব্বু, সুন্দর কথা তো সাজিয়েই বলতে হয়। তোমার ছেলে সুন্দরভাবে আমাদের লুকিয়ে বিয়ে করেছে, আজ আবার জানতে পারলাম তাদের নাকি বেবিও হবে। সে কি প্রেম! মেসেজে জানিয়েছে, কথাটা তাতেই আমি হতভম্ব। বিশ্বাস করো আব্বু, মেসেজটা তুমি যদি দেখলেই বুঝতে পারতে কি প্রেম ওদের মাঝে। মোবাইল উপচে পড়ছে প্রেমগুলো গড়িয়ে গড়িয়ে। আহা! স্তব্ধ হয়ে গেল পুরো শিকদার মনসিল। পাভেল নিত্য নতুন নানা কথা পরেশের নামে বলেই থাকে, সেই নিয়ে আজকে তেমন ভাবে কেউ কথাগুলো শোনেনি, কিন্তু তাই বলে সরাসরি বিয়ের কথা? পাভেল আর যাই বলুক, মিথ্যে কথা যে বলবে না এই ব্যাপারে সবাই নিশ্চিত। মাথায় হাত দিয়ে পাশের চেয়ারে বসে চুপচাপ পরশের দিকে তাকিয়ে আছে পিয়াসা। ছেলের নীরবতা পেয়ে ধমকে বললেন, এই কথা শোনার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল এতদিন? তোমার মেয়ে পছন্দ, তাকে বিয়ে করবা, সংসার করবা, আমাদের বললেই পারতা, আমরা কি বাধা দিতাম?
কি দরকার ছিল এইভাবে লুকিয়ে বিয়ে করার? পরশ বুক ভরে দম নিল। তার খাওয়া শেষ। পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছুই না মা। আজকাল এইরকম রং নাম্বারে অহরহ মেসেজ আসতেই পারে। আমি ওই নাম্বারটা চিনি না, আর না তো ওই মহিলাকে। আর আমার ফোন তো ওর কাছেই থাকে, ও হয়তো চিনে থাকবে। দুম করে উঠে বসলো পাভেল। সবার দিকে তাকিয়ে পুনরায় বলল, তুই কি করে জানিস ওই নাম্বারটা কোনো মহিলা? পুরুষেরও তো হতে পারে। আগে পিছে কথা না বলে শুধু মেসেজ দেখে কিভাবে বললি ওটা মেয়ে মানুষ? পাগল পাইছিস আমাদের? হুম হুম। পুনরায় পাভেলের কথায় সায় দিল সিকদার মঞ্জিলের সবাই। পরশ দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পাভেলের পাশে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রুমে আয়, তোকে আমি প্রেগনেন্ট বানাচ্ছি। বলেই ফোন নিয়ে হনহন করে উপরে চলে গেল পরশ। জিহ্বায় কামড় দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেল। ইস, ওই মেসেজে তো বলেছিল প্রেগনেন্ট, তার মানে ওটা মেয়েই ছিল। পিয়াসা ছোট ছেলের পাশে এসে বসলেন। ঘাড়ে হাত বোলাতে বোলাতে বললেন, ও বাবা, সত্যিই কি পরশ বিয়ে করেছে, নাকি তুই আবার মজা করছিস? উফ মা, আরে তেমন কিছু না। আমি আগে এটা নিজে সেটা ইনভেস্টিগেশন করি, পরে তোমাদের জানাচ্ছি। নিজের রুমে যেতেই পরশ ফোন হাতে নিয়ে বসলো। যাই হোক, আজকে ওই নাম্বার থেকে এমন উদ্ভট মেসেজ না আসলে বোমে দগ্ধ হতো সে। কে এই পরিচিতা? আদৌ কি সে পরিচিত নাকি অপরিচিত কেউ? তাকে বাঁচানোর জন্যই কৌশলে এমন মেসেজ পাঠিয়েছে। যাই হোক না কেন, এই লোকের ব্যাপারে বেশ খবর নিতে হবে পরেশের। সুচ হয়ে ঢুকে পরবর্তীতে যেন ফাল হয়ে না বের হয়। সে রাজনীতির প্রতিটা কদমে বেশ পরীক্ষা করে ফেলতে হয় পা, নইলে এখানে টেকা বেশ মুশকিল। ফোন হাতে নিয়ে কল করলো অপর প্রান্তের অচেনা নাম্বারে। আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে উহাকে অন্যকে প্রদর্শনের জন্য রাখিবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। মাঝারি আকারের সাইনবোর্ডে সাইন পেন দিয়ে বড় বড় অক্ষরে কথাগুলো লিখে দম নিল স্পর্শিয়া। এরই মধ্যে পিছন থেকে রিংটন বাজার অবস্থায় ফোন হাতে তুলে ছুটে এলো আনন্দা। এই স্পর্শী, এনে তোর ফোন।